পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই মহাসংকটে যুক্তরাষ্ট্র কাকে বাঁচবে, কোন দিকে যাবে? হিজবুল্লাহ নাকি নেতানিয়াহু, নাকি থাকবে নিরপেক্ষ অবস্থানে? যুক্তরাষ্ট্রের এখন শাখের করাতে অবস্থা। আবার বড় বিপর্যয়ের মধ্যে পড়তে পারে মধ্যপ্রাচ্য। ওদিকে ফুটছে ইরান হিজবুল্লাহকে জিতাতে মরিয়া দেশটি। ইসরায়েল আর লেবাননের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। গদি নিয়ে টানাটানি হতে পারে, সরকার পড়ে যেতে পারে ইসরায়েলের, আর তার আজ পড়বে যুক্তরাষ্ট্রেরও। দ্বিতীয় গাজা হয়ে যাবে না তো লেবানন? হামাস ইসরায়েলের পর এবার লেবানন ইসরায়েল। ইরান যে এত জোর গলায় বলছে ইসরায়েল নাকি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত হবে, আদৌ কি ইরানের কথা মিলবে, নাকি শেষ হাসি ইসরায়েল হাসবে? যুদ্ধের ময়দানে কোমর বেঁধে নামছে হিজবুল্লাহ। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। এদিকে ইসরায়েলকে ধ্বংস করেছে নেতানিয়াহু, বিস্ফোরক দেশটির অভ্যন্তরীণ এক গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য। আরও জানিয়ে দেব আমেরিকার হুঁশিয়ারি, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময়। জানিয়ে দেব তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস। এবং সর্বশেষ জানিয়ে দেব আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গাজার প্রতি সংহতি, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায়। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে। জেনারেল সারি আরও বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে। ইসরায়েলকে ধ্বংস করছে নেতানিয়াহু, বিস্ফোরক দেশটির অভ্যন্তরীণ এক গোয়েন্দা। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটিক এক সাবেক কর্মকর্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি নেতানিয়াহুর সমালোচনা করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হল নেতানিয়াহু। কর্মকর্তাটির নাম গনেন বেন ইজহাক। 53 বছর বয়সী ইজহাক পেশায় একজন সাবেক গোয়েন্দা। বর্তমান পরিস্থিতির দায়বদ্ধতা নিয়ে তিনি নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, গাজায় শান্তি বন্ধ হয়ে গেছে, নেতানিয়াহু হামাসদের সমর্থন করে যাচ্ছেন, একমাত্র ক্ষমতার থাকার জন্য তিনি এসব করেছেন। শুধু তাই নয়, তিনি 2000 সাল থেকে 2005 সালের মধ্যে ফিলিস্তিনি বিদ্রোহের কথা উল্লেখ করেছেন এই সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, নেতানিয়াহু সত্যিই ইসরায়েলের জন্য নিরাপদ নয়। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি দ্বিতীয় ইস্তিফাদার সময় কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহু সাম্প্রতিক যে মতবিরোধ চলছে তাই নিয়ে তিনি জানান, নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ ইসরায়েলের সম্পর্কের খারাপ হচ্ছে। এর একমাত্র কারণ নেতানিয়াহু, তিনি গোটা ইসরায়েলকে ধ্বংস করেছেন। অবশ্য কিছু সময় আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন বেনি গ্যান্টস। বেনি জানিয়েছিলেন, নেতানিয়াহু তাদের প্রকৃত বিজয়ের দিকে এগোতে দিচ্ছে না, তাই তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি এও বলেছেন, এই সরকারের পদত্যাগ করা উচিত। আগাম নির্বাচনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গাজায় টানা 8 মাস ধরে যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহু যেমনটা আশা করেছিলেন সকলে তাকে সমর্থন করবে, কিন্তু এমনটা হয়নি। অনেকের মনে ক্ষোভ জন্মেছে। শুধু ইসরায়েলে নয়, বিশ্বের অন্যান্য দেশেও যুদ্ধ বন্ধ নিয়ে বিক্ষোভ হয়েছে। কিছুদিন আগেই ইসরায়েলের তেল আবিবে বন্দি মুক্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ হয়েছিল। বোঝাই যাচ্ছে বেশ খানিকটা চাপে রয়েছে বেজন্মা নেতানিয়াহু।
আমেরিকার হুঁশিয়ারি, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ফ গিলান্টের সঙ্গে গতকাল মঙ্গলবার পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন। তিনি বলেন, আরও উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য কূটনীতি হচ্ছে সবচেয়ে ভালো উপায়। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ আরেকটি আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে, যার পরিণতি হবে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ভয়াবহ। লয়েড অস্টিন জানান, চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরায়েলের যে সমস্ত মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে বসতবাড়িতে ফেরত আনার বিষয়ে যুদ্ধবিরতির জরুরি ভিত্তিক আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। এছাড়া অবৈধ এই শক্তি গাজায় ৮ মাসের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে। এরপরও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন উস্কানি দিচ্ছে বলে লয়েড অস্টিন দাবি করেছেন। চলমান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে আমেরিকা বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করে, অথচ নিজেকে নিরপেক্ষ দাবি করে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময়। ইরানকে পরমাণু অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার লড়াইয়ে সময় শেষ হয়ে যাচ্ছে এবং এ ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটাই সময়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে মঙ্গলবার এমনভাবেই সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট। পেন্টাগনে এক বৈঠকে অস্টিনকে এই সতর্কবার্তা দেন গ্যালান্ট। তিনি বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হল ইরান। ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময়। ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ওই বৈঠকে বসেন। অস্টিনকে গ্যালান্ট বলেন, ইসরায়েল এখন সন্ধিক্ষণ, যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে। কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা ১২০ পণবন্দীকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই। আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে। হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েলি প্রস্তুতি ব্যর্থ হয়েছে, এমন কথাও স্বীকার করেন অস্টিন। আবারও যুক্তরাষ্ট্রের আগের পুনরাবৃত্তি করে বলেন, চুক্তিটি এখন হামাসকে গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এবং সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে। এদিকে বৈঠকে লেবানন সীমান্ত সম্পর্কে গ্যালান্ট বলেন, ইসরায়েল নিরাপত্তা এবং বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন এবং আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। গ্যালান্টকে অস্টিন বলেন, হিজবুল্লাহর প্ররোচনা ইসরায়েলি ও লেবাননি জনগণকে যুদ্ধে টেনে আনছে। এ ধরনের যুদ্ধ লেবাননের জন্য বিপর্যয় ডেকে আনবে এবং ইসরায়েলি ও লেবাননের বেসামরিক লোকদের জন্য ভয়াবহ হবে। তিনি আরো বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে, আর তা মধ্যপ্রাচ্যের উপর কঠোর প্রভাব ফেলবে। উত্তেজনা আর না বাড়ানোর সর্বোত্তম উপায় হলো কূটনীতি। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান এবং প্রক্সিদের বিরুদ্ধে ইসরায়েল যাতে নিজেকে রক্ষা করতে পারে তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা এই অঞ্চলের সহিংসতা ও অস্থিতিশীলতা উৎস ইরানের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি যে তারা কখনো পরমাণু অস্ত্র হাসিল করতে পারবে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও বর্বর আগ্রাসন অব্যাহত রাখার ক্ষেত্রে সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ভূমধ্য সাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেকে জড়িয়ে ফেলেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের হাবের তুর্ক টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, আমরা প্রায় সময় গোয়েন্দা প্রতিবেদনে দেখেছি যে দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন বাস্তবিক পক্ষে গাজায় অভিযান চালানোর একটি ঘাঁটি হিসেবে কাজ করছে। হাকান ফিদান বলেছেন, যখন আপনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অংশ হয়ে যাবেন তখন সেই যুদ্ধে আগুন আপনাকেও তাড়া করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেহেতু আমরা একই অঞ্চলে বসবাস করে সেক্ষেত্রে এই যুদ্ধ আমাদেরকেও স্পর্শ করবে। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ ১৯৭৪ সাল থেকে উত্তর ও দক্ষিণ সাইপ্রাস নামে বিভক্ত। দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তাকে স্বীকৃতি দেয় না তুরস্ক। শুধুমাত্র উত্তর সাইপ্রাসকে তুরস্ক স্বীকৃতি দেয়, যা কার্যত তুরস্কের অংশ। আঙ্কারা অনেকদিন থেকেই অভিযোগ করে আসছে দক্ষিণ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন সেখানে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, যার মাধ্যমে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র সরবরাহ করে থাকে।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যম এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত 30 মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জানান উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূল রক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।